আমাকে নেমে আসার পর ওখানে অনেকে বলেছে যে তাদের ধারণা ছিল আমি আসলে এটা করতে পারবো না। খোলা জায়গা দেখে আমি প্যারাশুটটা ওইদিকে ডিরেক্ট করে ছেড়ে দিয়েছিলাম। তো গিনেসের সার্টিফিকেশনটা আসলে খুবই প্রসিজিওরাল। লাইসেন্স স্কাইডাইভার হয়ে গেলে কিন্তু এরপরে লাইফ খুব ইজি। এত টাকা খরচ করে এটা করার কি দরকার? বাবা পাইলট, আমি স্কাইডাইভার্সে হয়তো সন্তান অ্যাস্ট্রোনট হবে। সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি আমি তাজরিন রিকা। আমাদের মাঝে আজ রয়েছেন বাংলাদেশের গর্ব, সেই সঙ্গে অদম্য সাহসী আশিক চৌধুরী, যিনি খুব সম্প্রতি বাংলাদেশের পতাকা হাতে নিয়ে 41,000 ফুট উঁচু থেকে ভূমিতে নেমে এসেছেন। ভাই, আপনার সাফল্যের জন্য স্বাগত আর সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। সেদিন যতটুকু কথা হয়েছিল তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে এই অভিযানটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য। সো আমি আজকে আসলে অভিযান সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইবো যে আপনি বলেছিলেন যে যেখানে আপনার অবতরণ করার কথা ছিল ঠিক ওই জায়গায় করতে পারেননি, অন্য আরেকটা জায়গায় গিয়ে করতে হয়েছে আপনাকে। আবহাওয়া কি খুব বেশি বৈরী থাকার কারণে কি এই অবস্থা? সেদিন আসলে কি হয়েছিল? মেইনলি নামতে না পারার কারণ হচ্ছে আমরা প্যারাশুট যেই হাইটে খোলার প্ল্যান ছিল সেই হাইটে আমরা প্যারাশুটটা খুলতে পারিনি। সেটার ব্যাকগ্রাউন্ড কারণ হচ্ছে যে এত উচ্চতা থেকে তো পতাকা নিয়ে আগে কখনো ঝাঁপ দেওয়া হয়নি। সো আমরা এক্স্যাক্টলি জানতাম না যে পতাকাটা কিভাবে আচরণ করবে যখন আমরা প্লেন থেকে ঝাঁপ দিব। 314 কিলোমিটার গতিতে পতাকার আচরণটা আমাদের যেহেতু অ্যান্টিসিপেটেড ছিল না, সো পতাকা যখন আমাকে ডানে বামে ছুঁড়ে ফেলা দেওয়া শুরু করলো একটা বুনো ঘোড়ার মতো, তো আমি যেখান থেকে আমরা বের হয়েছি তার অনেক দূরে অলরেডি ভেসে চলে গিয়েছি। এবং এই সাথে এই পতাকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে আমাদের এনার্জি কমপ্লিটলি ড্রেন হয়ে গিয়েছিল আমার। সো যখন প্যারাশুট খোলার টাইম হয়েছে তখন আমরা স্কাইডাইভে বলি টার্মিনাল স্পিন। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। সেটা হচ্ছে যে আপনি ঘোরা শুরু করবেন পাখার মতো, এবং একবার ঘোরা শুরু করলে ওটা থামানো যায় না। সো আমি তখন অনেক জোরে একটা স্পিনে ছিলাম, সেই কারণে আমার প্যারাশুট খুঁজে পেতে দেরি হয়েছে। হাত দিয়ে পিছে প্যারাশুটের ব্যাগটা খুঁজে পেতে দেরি হয়েছে। আমি সেটাই আসলে জিজ্ঞেস করতাম যে একটা জিনিস, পতাকা যেহেতু দুই হাতে আপনি হ্যান্ডেল করছেন, সো এটার মাঝে আপনি বাকি কাজগুলো কিভাবে করবেন? না পতাকা সামলাবেন, নাকি আপনি প্যারাশুট খুলবেন, নাকি কি করবেন? আমাকে নেমে আসার পর ওখানে টাফ ছিল। অ্যাবসলিউটলি আমাকে নেমে আসার পর ওখানে অনেকে বলেছে যে তাদের ধারণা ছিল আমি আসলে এটা করতে পারবো না। মানে ড্রপ জোনের যারা টেকনিক্যাল ক্রু তারা বলেছে যে আমার ধারণা ছিল যে তুমি যাও, কিন্তু মনে হয় না এটা হবে। তো শেষ পর্যন্ত পতাকাটা ধরে রাখতে পেরেছি, খুবই ভালো লেগেছে। বাট পুরাটাই আসলে ফিজিক্যালি তো প্র্যাকটিস করা সম্ভব না, আমরা মেন্টালি সিনারিওগুলো অনেকবার গো থ্রু করার চেষ্টা করেছি। তো ফাইনালি যেহেতু প্যারাশুটটা অনেক নিচে খোলা হয়েছে, এবং তারপরে যেহেতু বাই দ্য টাইম খোলা হয়েছে আমার কোনো এনার্জি বাকি ছিল না, সেটা আমি খুলেই বুঝতে পেরেছি আমি মাটির অনেক কাছে আছি। দ্বিতীয়ত হচ্ছে প্যারাশুট পেঁচিয়ে গিয়েছিল, ওটাকে ছুটাতে হয়েছে। তো সব মিলিয়ে বাই দ্য টাইম আমার হাতে ফুল কন্ট্রোল এসেছে, আমি বুঝতে পেরেছি যে ড্রপ জোনটা অনেক দূরে। ওখানে ওটা খুঁজে পেতে আমার ভিজুয়ালি খুঁজে পেতে অনেক সময় লেগেছে, বা তখন বুঝতে পেরেছি অনেক দূরে। সো তখন একমাত্র আশা ছিল যে গাছের উপরে গিয়ে পড়বো না, বা কোনো বিল্ডিংয়ে গিয়ে পড়বো না, অথবা ইলেকট্রিক তারে, উইচ ইজ সবচেয়ে আসলে ডেঞ্জারাস, ইলেকট্রিক তারে গিয়ে পড়বো না। তো ওই দুইটাকে মাথায় রেখে মোটামুটি একটা খোলা জায়গা দেখে আমি প্যারাশুটটা ওইদিকে ডিরেক্ট করে ছেড়ে দিয়েছিলাম। সো এনার্জিও বাকি ছিল না, সো আমি ইফেক্টিভলি আছড়ে পড়েছি আর কি একটা ধান ক্ষেতের মধ্যে। খুবই টাফ আসলে, শুনে আমার নিজেরই এখন আরও ভয় কাজ করছে। আপনার নামতে টোটাল কত সময় লেগেছিল? সব মিলিয়ে 5.5 মিনিটের মতো। আমরা ফ্রি ফল যেটাকে বলে, যে পতাকা হাতে আমি জাস্ট পড়ছি, এরকম 2 মিনিট 50 সেকেন্ডের মতো। আর তারপরে প্যারাশুটিং করে মাটিতে নামতে রাফলি 2 থেকে 2.5 মিনিট। সো সব মিলিয়ে 5 থেকে 5.5 মিনিটের মতো পুরা এক্সারসাইজটা লেগেছে। বাংলাদেশের সময় ঠিক কয়টায় আপনি ঝাঁপ দিয়েছিলেন? বাংলাদেশ সময় রাত 8:45, ওখানকার সময় সকাল 9:45, 11 ঘন্টার গ্যাপ। সো বাংলাদেশ সময় সন্ধ্যা 8:45 সময় ঝাঁপ দিয়েছিলাম। যখন আপনি ডাইভিং করতে গিয়েছিলেন তখন বিশেষ একটি পোশাক আপনার গায়ে দেখেছিলাম, এর আসলে বৈশিষ্ট্য কি, আর এর সাথে কি কি পাশে রাখতে হয়? অক্সিজেন কিংবা প্যারাসুট কয়টা রাখতে হয়? আচ্ছা, সো ক্লাসিক যে স্কাই ডাইভ আমরা ট্যুরিস্ট হিসেবে যারা করেন, তারা যেভাবে করেন বা যেই হাইট থেকে করেন 12 থেকে 14,000 ফিট উচ্চতা থেকে, সেখানে আসলে কিছু পরার ওরকম রিকোয়ারমেন্ট নাই। সাধারণত কমফোর্টেবল কাপড় পরতে বলা হয়। সো অনেকে শর্টস পরে করেন, অনেকে সেফটির জন্য জাম্পস্যুট পরে করেন, যাতে পরলে মেজর কোনো ইনজুরি না হয়। বাট ওটার কোনো মেজর রিকোয়ারমেন্ট নাই। বাট আমরা যে স্পেশালিস্ট জাম্পটা করছিলাম সেটার জন্য অনেক রিকোয়ারমেন্ট ছিল। যেহেতু আমরা জানি না কি হবে, সো আমরা একটা প্রপার জাম্পস্যুট পরেছিলাম। আমি ইনফ্যাক্ট আমার প্রেফারেন্স ছিল, আমার বাবা যেহেতু এয়ারফোর্সে পাইলট ছিলেন,
তার যে কাভারঅলটা ছিল যেটা পরে উনি লাস্ট ফ্লাই করেছেন আমি ওটা পরেছিলাম, বাট ওটার নিচে আমরা একটা ফুল থার্মাল স্যুট পরেছিলাম, যেহেতু টেম্পারেচার উপরে রেকর্ডেড হয়েছে -71 যখন আমরা এক্সিট করেছি। সো ওই টেম্পারেচারে তো অবভিয়াসলি বডি নিতে পারবে না, তো ওটার জন্য আমাদের ইনার একটা ফুল লেয়ার অফ থার্মাল স্যুট পরা ছিল, যেটা ব্যাটারি চার্জড এবং এটা কনস্ট্যান্টলি আমার শরীরকে গরম রাখছে। আর অক্সিজেন মাস্ক তো ছিলই, আপনি হয়তো দেখেছেন, যেহেতু ওখানে কোনো বাতাসও নেই, সাথে একটা অক্সিজেন ট্যাঙ্ক বাঁধা ছিল আমার শরীরে, আর একটা ক্র্যাশ হেলমেট ছিল। ক্র্যাশ হেলমেটের ভিতরে একটা সেন্সর লাগানো ছিল, যেটা আমাকে 10,000-এর পর থেকে প্রতি হাইটে আমাকে ইন্ডিকেশন দিচ্ছিল যে আমি গ্রাউন্ডের কাছে চলে আসছি, জি কত ফিট উপরে আছি, কারেক্ট। এছাড়া আপনি যখন ঝাঁপ দিচ্ছিলেন, ভিডিওতে আমরা দেখেছিলাম বেশ কিছু মানুষ আপনার চারপাশে ছিল, তারা কি আপনাকে মনিটর করার জন্যই গিয়েছিলেন সেখানে? আচ্ছা, আমার সাথে প্রথমত প্লেনে অবভিয়াসলি পাইলট তো আছেনই, তার সাথে একজন জাম্প মাস্টার থাকেন, যার কাজ হচ্ছে যে জাম্পটাকে গাইড করা। সে নিজে জাম্প করে না, কিন্তু সে আমরা তো অক্সিজেন সাপ্লাইটা মেইনলি নিচ্ছিলাম প্লেন থেকে, ঠিক ঝাঁপ দেওয়ার আগে প্লেনেরটা খুলে আমার নিজের অক্সিজেন ট্যাঙ্কে কানেক্ট করা, সো এই পার্টটা তারা করে দিয়েছে। আর আমার সাথে আরও 2 জন জাম্প করেছেন, উনি ট্যান্ডেম জাম্প বলে এটাকে, একজনের সাথে আরেকজনকে বেঁধে জাম্প করে, যেটা ট্যুরিস্টরা নর্মালি করে, সেই ট্যান্ডেম জাম্পটা করেছেন আরেকটা রেকর্ড করার জন্য। সো উনি 70 বছর বয়সী এক ভদ্রলোক, উনি ওনার বয়সের ক্যাটাগরিতে একটা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য জাম্প করেছিলেন। তো আমরা তো জানি যে গিনেস বুকে নাম লেখাতে যাচ্ছেন, এটা আসলে কোন পর্যায়ে আছে আর আসলে এটার প্রক্রিয়াটা কি? আচ্ছা, প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে একটা উইটনেস স্টেটমেন্ট লাগে, এবং সেই উইটনেস স্টেটমেন্টটা একটা অ্যাক্রেডিটেড অর্গানাইজেশন থেকে বা এরকম কোনো একজন মানুষের কাছ থেকে লাগে। তা আমাদের ক্ষেত্রে ওই এয়ার স্পোর্ট ফেডারেশনের, ওয়ার্ল্ড এয়ার স্পোর্ট ফেডারেশন যেটা আছে, সেটার একজন জাজ গ্রাউন্ডে ছিলেন। তো উনি আমাদের ওই জিপিএস ট্র্যাকার নিয়ে এবং ভিজুয়ালি উনি যা দেখেছেন এটার উপর বেস করে উনি একটা রিপোর্ট পাবলিশ করেছেন গত বুধবারে। আচ্ছা, তো এই রিপোর্টটাই আসলে বাইবেলের মতো। এই রিপোর্টের মধ্যে আমার যাবতীয় ডেটা দেওয়া আছে, যে আমি কত হাইট থেকে জাম্প করেছি, কোথায় প্যারাশুট করেছি, স্পিড কত ছিল, সব কিছুই আছে। তো ওইটার উপর বেস করেই আসলে গিনেস সার্টিফিকেশন করে। সো গিনেসের সার্টিফিকেশনটা আসলে খুবই প্রসিডিওরাল। মেইন পার্টটা হচ্ছে যে জাজকে কনফার্ম করা যে হ্যাঁ আশিক এটা করেছে, এটা করেছে, এটা করেছে, সেই রিপোর্টটা হয়ে গেছে। সো আমাদের এখন কাজ হচ্ছে এই রিপোর্টটাকে নিয়ে গিনেসের হাতে দেওয়া, তখন গিনেস সার্টিফিকেট ইস্যু করে। কতদিন সময় লাগতে পারে? এক্স্যাক্ট গিনেস কোনো টাইম বলে না সাধারণত, তারা বলে যে 2 থেকে 12 সপ্তাহ, তাদের অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে 2 থেকে 12 সপ্তাহ লাগবে। সো উইল সি, আমরা ইনফ্যাক্ট আগামী 2-1 দিনের মধ্যে অ্যাপ্লাই করব, উনি ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন। সো তারপরে যত সময় লাগে, বাট অ্যাজ আই সেড, আমার হিসাবে বড় হার্ডেলটা ছিল ওনার রিপোর্টটা, যেটা হয়ে গেছে। সো রেকর্ডেড হিস্ট্রির মধ্যে অলরেডি জিনিসটা চলে গেছে, রাইট? এখন হচ্ছে গিনেস হচ্ছে একটা অর্গানাইজেশন যারা একটা সার্টিফিকেট প্রোভাইড করে, সো সেইটা আমরা প্রসেসের ভিতর দিয়ে করে ফেলবো। তো যেহেতু পাইলট বাবার সন্তান, পাইলট হয়েছেন, ব্যাংকারও সাথে, আপনারও সন্তান রয়েছে, সে নিশ্চয়ই কোনো সাফল্যের নায়কই হবে। তো তাকে নিয়ে আপনার ভাবনা কি? সন্তানকে নিয়ে ভাবনা তো হচ্ছে সন্তান একটা ভালো মানুষ হবে, দেশের প্রতি তার একটা টান থাকবে। বাবা পাইলট, আমি স্কাই ডাইভার্সে, হয়তো সন্তান অ্যাস্ট্রোনট হবে, রাইট? সো এবং সেটা আমার সন্তানকে নিয়েই না, শুধু বাংলাদেশের সব বাচ্চাকে নিয়ে আমার একই হোপ যে আমাদের এইসব ইনিশিয়েটিভ তাদেরকে ওই উৎসাহটা দিবে যে তারাও আরও উপরের কিছু করতে পারবে, রাইট? সো আমার সন্তান হয়তো আমাকে দেখে দেখবে যে তার বাবা এরকম একটা অ্যাটেম্প্ট নিয়েছে, সো সে হয়তো আরও বড় কোনো অ্যাটেম্প্ট নেওয়ার জন্য অ্যাটলিস্ট ওই উৎসাহটা পাবে, যে এবং আমরাও তাকে এনকারেজ করবো, সেটাই আমাদের ইচ্ছা। আপনাকে নিয়ে যখন আমাদের সময় টেলিভিশন প্রতিবেদন করেছিল, তখন অনেক অনেক ধরনের কৌতূহল মানুষ দেখিয়েছে এই ব্যাপারে, অনেকে যেতে চেয়েছে, কিভাবে করতে চায় এই ব্যাপারে আসলে প্রসেসিংটাও জানতে চেয়েছে, খরচটাও জানতে চেয়েছে। কেমন খরচ পড়েছে আপনার? লাইসেন্সিং করতে রাফলি 3 থেকে 4 লাখ টাকার মতো লাগে। লাইসেন্স স্কাইডাইভার হয়ে গেলে কিন্তু এরপরে লাইফ খুব ইজি। আমি যখন থাইল্যান্ডে এখন যাই জাম্প করতে, আমার এক একটা জাম্প করতে, যে জাম্পে ইফেক্টিভলি আমাকে তারা একটা প্যারাশুট দেয়, আমি প্লেনে উঠি, উপরে উঠি, আবার নামি, এই পুরো ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য তারা আমার কাছ থেকে 2 থেকে 2,500 টাকা চার্জ করেন। সো পার জাম্প ইটস নট অ্যাকচুয়ালি ভেরি এক্সপেন্সিভ। এই হচ্ছে প্যাকেজ। এরপরে এখন আপনি স্কাইডাইভকে কোথায় নিয়ে যাবেন সেটা তো আপনার কমপ্লিটলি পার্সোনাল চয়েস। আপনি জাম্প করতে থাকতে পারেন, আপনি আমার মতো বাউন্ডারি টেস্ট করতে যেতে পারেন। তো বাউন্ডারি টেস্ট করতে যেতে হলে আসলে প্রত্যেকটা প্রজেক্টের কস্ট খুবই ইউনিক কস্টিং। সো আমাদের এই প্রজেক্টের কস্ট ছিল $30,000 থেকে $40,000 মতো। সো স্পন্সরের সাপোর্ট ছাড়া আসলে এটা সম্ভব হতো না। সো আমি এই জন্য আই এম ভেরি গ্রেটফুল। এই জন্যই বলা যে সম্প্রতি বাবর আলী যেহেতু গিয়েছে, জি, তা সে জয় করে আসার পরে কিন্তু সবাই আসলে প্রশ্ন তুলেছে কিংবা আলোচনা করছে তার
এই যে গিয়েছে এভারেস্ট জয় করেছে, এখানের বাজেটটা কিংবা এই টাকাটা সে কোথায় পেল? রাইট। তো এই ধরনের আসলে কিউরিওসিটি মানুষের, দর্শকদের থাকে, জি। এটা স্বাভাবিক। সময় টিভিতে যখন আপনাকে নিয়ে প্রতিবেদনটি করা হয়েছিল তখন ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কিছু মন্তব্যও ছিল। এই নেতিবাচক দিকগুলো আপনাকে কতটুকু প্রভাবিত করে? I do want to touch on the negative point, which I think is a very valid logic, হ্যাঁ, যে এত টাকা খরচ করে এটা করার কি দরকার? হ্যাঁ, কমন কোয়েশ্চেন। অ্যাবসলিউটলি। এবং এই টাকাটা দিয়ে আপনি একটা এতিমখানায় দিতে পারেন, বা ইউ ক্যান হেল্প আ লট অফ পিপল, উইচ আই কমপ্লিটলি এগ্রি। বাট এইটা নিয়ে আমার একটা ছোট্ট ভিউ আছে, সেটা হচ্ছে যে, এবং এটা একটা খুবই ফেমাস একটা বই আছে, দ্য লাস্ট লেকচার, ওই বইটাতে এটা বলা হয়েছিল। সেটা হচ্ছে যে মানুষ যখন চাঁদে গিয়েছিল মিলিয়ন ডলার খরচ করে, সেই মিলিয়ন ডলার খরচ করে যদি আপনি আমেরিকার দারিদ্র্য বিমোচন করার চেষ্টা করতেন, তাহলে আপনি অনেক মানুষের দারিদ্র্য বিমোচন করতে পারবেন। তা চাঁদে গিয়ে কী লাভ হলো? সেম কোয়েশ্চেন, রাইট? কেন আমরা চাঁদে যাচ্ছি? এতে তো কোনো ইফেক্টিভ লাভ হচ্ছে না, ইমিডিয়েট কোনো ইম্প্যাক্ট নাই। অজানাকে জানার আসলে আগ্রহ তো মানুষের সবসময় থাকে। অ্যাবসলিউটলি। বাট তার চেয়েও বড় কথা যে যখন সাধারণ জনগণ দেখলো যে মানুষ চাঁদে যেতে পারে, তখন তাদের মধ্যে ওই স্পৃহাটা তৈরি হতে পারে যে আমরাও পারি, এবং হয়তো সেটা ম্যাসকে আসলে উঠিয়ে নিয়ে আসবে একবারে, ওই মোটিভেশনটা দিবে উঠে আসার জন্য। সো আমারও কিন্তু স্বপ্নটা একই রকম, যে বাংলাদেশের পতাকা যখন, যেই ছবিটা আমরা আঁকলাম, রাইট, যে বাংলাদেশের পতাকা মহাশূন্যে, সেই পতাকাটা দেখে জনসাধারণ উজ্জীবিত হবে যে তাদের পক্ষেও আসলে অসম্ভবকে জয় করা সম্ভব, এবং তারা তখন তাদের নিজেদের ইনিশিয়েটিভেই বের হয়ে আসবে দারিদ্র্য থেকে। সো আমার সাজেশনটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমি 2012 সালে প্রথম একটা ট্রায়াল জাম্প করেছিলাম, করে আমি রিয়েলাইজ করলাম আমি এটা করতে চাই, কিন্তু তখন আর্থিক কারণে, সময়ের অভাবে, অনেক কারণেই জিনিসটা হয়ে ওঠেনি। কিন্তু আমি স্বপ্নটা দেখা ছাড়িনি, প্যাশনটাকে ভুলে যাইনি। সো আমার সাজেশন হবে যে, যদি আপনারা কোনো কিছু নিয়ে প্যাশনেট হন বা আপনাদের স্বপ্ন দেখার ইচ্ছা থাকে, সেটাকে ছেড়ে দিয়েন না। হয়তো সময় লাগবে, আজকে না হলে কালকে হবে, বাট চেষ্টা করলে সবই সম্ভব। সেটার অনেক এক্সাম্পল আমাদের আশেপাশে আছে। আমিও এখন খুবই খুশি যে আমি এরকম একটা কিছু করতে পেরেছি, এবং আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনাদের পক্ষেও সেটা সম্ভব।